হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো তোমাদের ক্লাস 12-এর আমাদের দেখো যে আমরা গস ল পর্যন্ত শেষ করে দিয়েছিলাম, মানে ইলেকট্রোস্ট্যাটিক তোমাদের তড়িৎ ক্ষেত্র যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমাদের শেষ। এখন আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটা হচ্ছে পোটেনশিয়াল, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল পড়বো, ঠিক আছে? তো পোটেনশিয়াল পড়ার আগে আমাদের একটু খালি বেসিক নলেজ যেগুলো আমরা আবার ঝালিয়ে নিই, দেখা যাক। বেসিক্যালি আমরা পড়েছিলাম যে একটা মানে দুখানা চার্জ, এদের মধ্যে ইন্টারাকশন ফোর্স, যে ফোর্সটা বেসিক্যালি কুলম্বের ল দ্বারা আমরা ডিটারমাইন করে নিয়েছিলাম যে এফ ইকোয়ালস টু কে কিউ, মানে কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। কে এর মান পড়েছিলাম 1/4 এপসাইলন নট। এটা হচ্ছে মিডিয়াম ডিপেন্ডেন্ট ফোর্স, কারণ হচ্ছে কে এর মানটা যেটা 1/4 এপসাইলন নট, এপসাইলনটা হচ্ছে একটা বেসিক্যালি কি মিডিয়াম ডিপেন্ডেন্ট প্রপার্টি, এটা হার্ডকোর প্রপার্টি অফ মিডিয়াম। এই পর্যন্ত আমাদের পড়া ছিল, তাই তো? আচ্ছা, এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। পোটেনশিয়াল তার আগে আমরা আজকে বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল পড়ার আগে বা পোটেনশিয়াল এনার্জি পড়ার আগে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যেটা আমরা এখন পড়বো পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি জিওয়াই এনার্জি। ওকে, চলো তাহলে আমরা কি পড়বো? বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জি নিয়ে আগে জানবো, তারপর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল পড়বো, ঠিক আছে? আগে পোটেনশিয়াল এনার্জি গল্পটা আমরা কি বলে সেটা আমাদের না জানতে পারলে তখন কিন্তু আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালে পড়তে পারবো না। তো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি পড়ার আগে পোটেনশিয়াল এনার্জি জিনিসটা কি সিম্পলি কি হয় জেনে নেবো। তোমরা ক্লাস 11-এ পড়েছিলে যে এনার্জি চ্যাপ্টারটা, ওয়ার্ক পাওয়ার এনার্জি যে চ্যাপ্টারটা তোমার ছিল, সেইখানে এনার্জি তুমি একটা ডেফিনেশন পড়েছিলে, ওখানে অনেক টাইপের এনার্জিটা বলা হয়েছিল। তার মধ্যে একটা আমি বলে দিচ্ছি তোমাদের, যে এনার্জি পড়তে গিয়ে আমরা পড়েছিলাম যে বেসিক্যালি কনজারভেটিভ ফোর্সের একটা গল্প ছিল, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। জানবে পোটেনশিয়াল এনার্জি, এই যে কনসেপ্টটা পোটেনশিয়াল এনার্জি বা স্থির শক্তি, এটা অনলি ডিফাইন করা হয় কার জন্য? পোটেনশিয়াল এনার্জির সরি কনজারভেটিভ ফোর্সের জন্য। কি বললাম? পোটেনশিয়াল এনার্জি, এই যে এনার্জিটা ডিফাইনই করা হয় কার জন্য? কনজারভেটিভ ফোর্সের জন্য। কনজারভেটিভ ফোর্স। ওকে, তাহলে আমি কি বললাম? পোটেনশিয়াল এনার্জি জিনিসটা আসে কার জন্য? কনজারভেটিভ ফোর্সের জন্য। এবার জানবে বলছে স্যার কনজারভেটিভ ফোর্সটা কি? কনজারভেটিভ ফোর্সটা হচ্ছে বেসিক্যালি এমন একটা ফোর্স যেটার ওয়ার্ক ডান পাথের উপর নির্ভরই করে না। কি বললাম? ওয়ার্ক ডান পাথের উপর নির্ভর করবে না, সেটাকে কি বলা হয়? কনজারভেটিভ ফোর্স। তাহলে যে ফোর্সের ওয়ার্ক ডান পাথের উপর নির্ভর করবে না সেটাকে বলা হয় কনজারভেটিভ ফোর্স। যেমন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনজারভেটিভ ফোর্স তোমরা পড়েছো। তারপরে তোমরা পড়বে যে ফ্রিকশন ফোর্স, সেটা কিন্তু কনজারভেটিভ ফোর্স নয়, সেটার ওয়ার্ক ডান পাথের উপর নির্ভরশীল। তাহলে আমাকে যদি বলা হয় যে স্যার এই যে কনজারভেটিভ ফোর্স, এটা কী করে বুঝবো কোনটা মানে কনজারভেটিভ ফোর্স হবে, কোনটা কনজারভেটিভ ফোর্স হবে না? তাহলে দেখে নিই জিনিসটা কি। তো এই কনজারভেটিভ ফোর্স যে যখন আমি বলছি, জানবে তিনটে টাইপের হবে, মানে তিনটে টাইপ যদি থাকে তার ফোর্সের টাইপের মধ্যে তুমি যদি দেখতে পাও তাহলে জানবে সেটা কনজারভেটিভ ফোর্স। আমি বলবো কি বললাম? কনজারভেটিভ ফোর্স চেনার তিনখানা উপায় আছে। একটা হচ্ছে আগেও বলেছিলাম আমি, আবার মিলিয়ে নাও। ফার্স্ট যে পয়েন্টটা বলবো সেটা ফোর্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট ফোর্স, এফ ইকুয়ালস টু সামথিং কে নিউটন যদি বলো, তাহলে কি বললাম? ফোর্স যখন কনস্ট্যান্ট হয়ে যাবে, কি হয়ে যাবে? কনস্ট্যান্ট ফোর্স যখন কি যাবে? কনস্ট্যান্ট। যখন কোনো কনস্ট্যান্ট ফোর্স কারোর উপর অ্যাপ্লাই হচ্ছে তখন সেটাকে বলা হবে কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে? সেকেন্ড রুল দেখে নিই। যখন ফোর্সটা কি হয়ে যাবে? ফোর্স এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ, মানে ফোর্স যখন কি হবে? ফোর্স ফাংশন অফ এক্স আই ক্যাপ, ফোর্স ফাংশন অফ ওয়াই জে ক্যাপ, ফোর্স ফাংশন অফ জেড কে ক্যাপ, এই ফরম্যাটে যদি থাকে, বা 3 নম্বর যদি হয় পারফেক্ট ডিফারেন্সিয়াল। কি বললাম? পারফেক্ট ডিফারেন্সিয়াল ফরম্যাটে যদি থাকে, তাহলে এই তিনটে ফরম্যাটে যখন ফোর্স থাকবে তখন সেটাকে আমরা কনজারভেটিভ ফোর্স বলবো। মাথায় ভালো করে ঢুকে নাও যে ফোর্স যখন এই তিনটে ফরম্যাটে থাকে, বিলং করে, তখন সেটাকে আমরা কনজারভেটিভ ফোর্স বলবো। তাহলে কনজারভেটিভ ফোর্সের যে ওয়ার্ক ডান সেটা পাথের উপর নির্ভর করে না। তোমরা অলরেডি জানো যে কনজারভেটিভ ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান যেটা হয় সেই ওয়ার্ক ডান বা কৃতকার্য পাথের উপর ডিপেন্ড করে না। তাহলে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স আমি কি বলবো? ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স does not depend on path। কোন পাথের ওপর দিয়ে গেছি সেটা আমি বলবো, মানে এটা যে পাথের ওপর দিয়ে যাক না কেন কোনোভাবে এর উপর ডিপেন্ড করবে না। পাথ ইন্ডিপেন্ডেন্ট যদি স্টেটমেন্ট বলো তাহলে স্টেটমেন্ট টাইপের লিখে রাখতে চাও, আজকের 1 নম্বর স্টেটমেন্ট। তাহলে আমি কি বলতে পারবো? ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, মানে ওয়ার্ক ডান বেসিক্যালি কি বললাম? ওয়ার্ক ডান কি হবে? ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কি? পাথ, independent of
ডিপেন্ডেন্ট অফ পাথ, পাথের ওপর নির্ভরশীল নয়, তাই কি না? জানবে এইটা থেকেই কোয়েশ্চেন এসছে, জানবে যে এখন যেটা আমি কোয়েশ্চেন কনসেপ্টটা করাচ্ছি যে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। এবার তুমি দেখো কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে যেমন বললাম তিনটে টাইপ, যদি ফোর্স কনস্ট্যান্ট লাগে, কোনো একটা বডির ওপর ফোর্স কনস্ট্যান্ট প্রযুক্ত হচ্ছে, তখন সেটাকে বলা হবে কনজারভেটিভ ফোর্স। বা কোনো একটা বডিতে কি আছে, এফ এক্স আই ক্যাপ ফোর্স এইভাবে ফাংশন অফ এক্স আই ক্যাপ, ফাংশন অফ ওয়াই জে ক্যাপ, ফাংশন অফ জেড কে ক্যাপ, এরকম পজিশনে আছে বা পারফেক্ট ডিফারেন্সিয়াল ফরম্যাটে আছে, তখন আমরা কি বলবো, সেটা কনজারভেটিভ ফোর্স। এবার আমি কি বললাম, ফোর্স কনজারভেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স পাথের উপর কোনোভাবে নির্ভর করে না, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। যেমন 2005 সালে আইআইটিতে একবার কোয়েশ্চেন এসেছিল এরকম টাইপের, তুমি দেখতে পাবে তোমাদের বইয়ে দেওয়া আছে, যে সাপোজ এরকম টাইপের একটা পরীক্ষায় কোয়েশ্চেন দেওয়া ছিল যে ধরো এ থেকে বি পজিশন, এ থেকে বি পজিশনে আমি ওয়ার্ক ডান মানে যাচ্ছি, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স হয়েছে। একবার পথ এরকমভাবে গেছে, এই পথে এটা 1 নম্বর ধরো, আর একটা সেকেন্ড এই নাম্বারে গেছে, থার্ড এই পথে গেছে, তাহলে এটা 2 নম্বর ওয়ার্ক ডানের পাথ, 3 নম্বর ওয়ার্ক ডান পাথ, দিস পাথ, এই পাথগুলোতে ওয়ার্ক ডান করা হয়েছে। তাহলে আমি যদি বলি এখানে এটা কার দ্বারা হয়েছে, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। যদি বলা হয় এই যে পাথগুলো দেখা হয়েছে, তাহলে ওটা হচ্ছে ওয়ার্ক ডান বাই, কীভাবে হচ্ছে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। ওকে, দিয়ে বলা হয়েছে অপশন এ, কি বলা হয়েছে যে এইটা যদি ওয়ার্ক ডান এই পথে W1 হয়, এই পথে যদি ওয়ার্ক ডান W2 আর এই পথে ওয়ার্ক ডান W3 হয়, অপশন এ দিয়েছে ধরো এরকম ওয়ার্ক ডান W1 গ্রেটার দেন W2 গ্রেটার দেন W2, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। ওকে, বি নম্বর W1 লেস দেন W2 লেস দেন W3। ওকে, সি অপশন W1 ইকুয়ালস টু W2 ইকুয়ালস টু W3, আর ডি অপশন ধরো নান অফ দিস। ওকে, এই কোয়েশ্চেনটা এসেছে 2005-এ আইআইটিতে। এবার তুমি ভালো করে দেখে নাও, তুমি জানো যে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স পাথের ওপর কি করে না, ডিপেন্ড করে না। ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, যেহেতু পাথের ওপর ডিপেন্ড করে না, কোন পাথ দিয়ে আমি গেছি এর উপর ডিপেন্ডই করবে না কে, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টের উপর নির্ভর করবে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে, সমান। এক্স্যাক্টলি তোমরা যেটা ভাবছো সি অপশনটাই কারেক্ট হবে। ওকে, তাহলে সি অপশনটা কারেক্ট হলো কেন, কারণ যেহেতু পথের উপর নির্ভর করছে না, কোন পথে যাবে তার উপর নির্ভরই করে না কে, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। তাহলে যখন কনজারভেটিভ ফোর্সের দ্বারা কোনো ওয়ার্ক ডান হয়, সেই কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডানটা পাথের উপর নির্ভর করছে না, সেই জন্য এই কোয়েশ্চেনটা দেখো আইআইটির 2005-এ আসা কোয়েশ্চেন, তোমরা করে নিতে পারবে। ওকে, আচ্ছা, যখন আমরা থার্মোডাইনামিক্স পড়তে যাবো এক্স্যাক্টলি সেম টাইপের কনসেপ্ট একটু উল্টো হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু মানে যে ওয়ার্কটা আসে তখন পাথ ফাংশনে আসবে, গল্প অন্যরকম হবে, তো মানে ভুল করবে না জায়গাটা এখানে কি হচ্ছে। এবার আমি আরেকটুখানি তোমাদের ভালো করে উদাহরণ দিই। তুমি দেখবে একটা জিনিস, যখন কনস্ট্যান্ট ফোর্স লাগছে, আমি বললাম স্যার কনস্ট্যান্ট ফোর্স এটা ব্যাপারটা কীরকম লাগছে, যে একটা উদাহরণ দিয়ে ভালো হয়। তুমি দেখো সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, রাইট? সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাই তো? একদমই নয়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে পৃথিবীটা ধরো এরকমভাবে আছে। ওকে, তো পৃথিবী যখন ঘুরছে, তাহলে এখানে আমাদের ফোর্স কত লাগে বলো? নিউটনের যে আমরা জানি যে এখানে যে ফোর্সটা লাগে, মহাকর্ষ ফোর্স, সেটা হয় F ইকুয়ালস টু কি, G m1m2/r স্কোয়ার, G m1m2/r স্কোয়ার। দেখো পৃথিবীর ভর m1 m2 আর r স্কোয়ার মধ্যবর্তী দূরত্ব, আশা করি বিশাল কিছু ডিস্টেন্স, এদের পরিবর্তন হয়, ভেরিয়েবল নয় এগুলো। তাহলে ফোর্সের মানটা কি, পৃথিবীর দ্বারা আকর্ষণ বা পৃথিবীর ওপর সূর্যের আকর্ষণ বা সূর্যের দ্বারা পৃথিবীর আকর্ষণ, সেটা অলওয়েজ কি থাকে, কনস্ট্যান্ট থাকে। আর এই কনস্ট্যান্ট থাকার জন্য তোমার কি হয় দেখবে, ওয়ার্ক ডান বাই মানে এই যে আমরা পড়ি অনেক সময় পড়ি না রে, কার্যহীন বল, কি বলি, কার্যহীন বল যেটা আমরা এখানে পেয়ে যাই, সেটা কি হয়, মহাকর্ষ ফোর্স। এটা কনস্ট্যান্ট ফোর্স, সেই জন্য এটা মহাকর্ষ ফোর্সও একটা, বা গ্র্যাভিটেশনাল ফোর্সও কি একটা কনজারভেটিভ ফোর্স, কারণ এটা কনস্ট্যান্ট থাকে। বুঝতে পারলাম? তাহলে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেহেতু এটা কনস্ট্যান্ট ফোর্স এখানে হচ্ছে, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে এক্ষেত্রে আমরা কি বলবো, এটাই কনজারভেটিভ ফোর্স বলবো। আর ওয়ার্ক ডান বাই দেখো এই পাথের উপর ডিপেন্ড করে, সেই জন্য অলওয়েজ কি হয়, কার্যহীন ফোর্স মানে বল হয়ে যায় এখানে। ঠিক আছে, তো জায়গাটাকে পজ করে তোমরা একটু তুলে নাও, এখানে অনেক বড় কনসেপ্ট শিখলাম। এরপরে আমরা যেটা পড়বো ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। তোমরা দেখলে একটা জিনিস, যে যেহেতু ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স কারোর উপর ডিপেন্ড করে না, কারোর উপর বলতে পাথের উপর ডিপেন্ড করে না, আমি কি বললাম, পাথ ইন্ডিপেন্ডেন্ট। ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স পাথ ইন্ডিপেন্ডেন্ট, মানে তুমি কি করলে, এইখান থেকে এখানে নিয়ে গেলে, মহাকর্ষ বলের এগেনস্টে কার্য করছো কিনা, এটা এই যে কার্যটা হচ্ছে, আমি এখান থেকে পেনটাকে এইখান থেকে এই হাত থেকে আমি এখানে তুললাম, তাহলে কি হচ্ছে, এটা আমি গ্র্যাভিটির এগেনস্টে কাজ করছি। তাহলে এই যে আমি ওয়ার্ক ডানটা করলাম এই পথে করলাম, বা আমি এই পথে করলাম, বা আমি এই পথে এখান থেকে তুলে নিয়ে গেলাম, বা এখানে ড্যান্স করতে 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 তুলে নিয়ে গেলাম এই পথে, কারোর ওপরই নির্ভর, কোনো পথের ওপর নির্ভর করবে না। ওয়ার্ক ডান কত হবে এখানে, mgh, কি হবে, mgh। আর এই এনার্জিটা এর মধ্যে স্টোর হয়ে থাকবে কি রূপে, স্থির শক্তি রূপে। এবার তুমি ভালো করে জেনে রাখো যে আমরা পোটেনশিয়াল এনার্জি, এই যে পোটেনশিয়াল এনার্জিটা আমরা ডিফাইন করি, পোটেনশিয়াল এনার্জিটা কার জন্য, পোটেনশিয়াল এনার্জির জন্য। কারণ পোটেনশিয়াল এনার্জি স্থির কনজারভেটিভ ফোর্সের দ্বারা, কনজারভেটিভ ফোর্সের আমরা দ্বারা ওয়ার্ক ডানটা দেখলাম পাথরের উপর নির্ভর করছে না। মানে আমি দেখো আরেকবার বলছি, এইখান থেকে এই পথে তুললাম ওপরে, এই পথটা একদম ডাইরেক্ট এই পথে,
তারপর এই পদ দিয়ে আবার তুললাম mgh হলো, আবার এই পদ দিয়ে তুললেও দেখলাম mgh হচ্ছে, এই যে স্থির শক্তির মান। আবার যদি এখান থেকে আমি ধরো এভাবে উল্টে উল্টে নাচতে নাচতে গিয়ে এখানে তুলে নিয়ে এলাম, তাতেও দেখছি mgh। মানে প্রত্যেকটা যে কোনো পথেই আমি যাই না কেন পোটেনশিয়াল এনার্জির মানটা কি শিখছে, মানে কনস্ট্যান্ট। মানে এটা ওয়ার্ক ডান কার দ্বারা হচ্ছে, মহাকর্ষের এগেনস্টে। আর মহাকর্ষ ফোর্সটা কি, একটা কনজারভেটিভ ফোর্স। আর কনজারভেটিভ ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান কোনো পাথের উপর নির্ভরশীল নয়। সেই জন্য যে পথে তুমি গেলে না কেন ওয়ার্ক ডান কি থাকলো, mgh থাকলো। আচ্ছা, যেহেতু এখানে প্রত্যেকটা ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স পাথের উপর ডিপেন্ড করে না, সেই জন্যই আমরা পোটেনশিয়াল এনার্জিকে ডিফাইন করি। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কি বললাম, কনজারভেটিভ ফোর্সের দ্বারা কৃতকার্য বা ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স যেহেতু পাথের উপর নির্ভরশীল নয়, তুমি এইখান থেকে এই পথ দিয়ে এখান থেকে এই পথে গেলে না, এখান থেকে এই পথে গেলে না, এখান থেকে এই পথে গেলে কোনো কারোর উপর ডিপেন্ড করছে না। সেই জন্য আমরা কনজারভেটিভ ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রেই একমাত্র কি নির্ণয় করি, পোটেনশিয়াল এনার্জি। কি বললাম, পোটেনশিয়াল। তার পোটেনশিয়াল এনার্জি কাদের জন্য ডিফাইন হয়, পোটেনশিয়াল এনার্জি ডিফাইন হয় কনজারভেটিভ ফোর্সদের জন্য। নন কনজারভেটিভ ফোর্সের জন্য কোনোদিন আমরা পোটেনশিয়াল এনার্জি বার করব না। ওকে, পজ করে লিখে নাও। তাহলে দেখো আমরা বেসিক্যালি বুঝলাম যে কনজারভেটিভ ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান পাথের উপর নির্ভর করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। সেকেন্ড কথা আমি যেটা বলেছিলাম যে পোটেনশিয়াল এনার্জি তাদের জন্যই ডিফাইন্ড হয় যারা কনজারভেটিভ ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান হয়। মানে বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জি যেটা তোমরা পড়ছো সেগুলো সমস্ত সব সময় আমরা কার জন্য পাবো, কনজারভেটিভ ফোর্সের জন্য। আদারওয়াইজ কি হবে, যদি আমরা কনজারভেটিভ ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান দেখলাম যেহেতু পাথরের উপর নির্ভর করছে না, তাহলে কি হবে যে যদি এরকম সময় যদি কোনো নন কনজারভেটিভ ফোর্স যেগুলো হবে তাদের জন্য ডিফাইন করতাম, তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমাকে পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করতে হতো, রাইট। আমরা কিন্তু এখন আপাতত দেখো আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল পড়ছি না, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল আসবে, তার আগে পোটেনশিয়াল এনার্জি কি জিনিসটা জেনে না খুব দরকার। তো পোটেনশিয়াল এনার্জি কি বললাম, ডিফাইন্ড হয় কাদের জন্য, অনলি কনজারভেটিভ ফোর্সের জন্য। তাই কনজারভেটিভ ফোর্সের জন্য অনলি আমরা পোটেনশিয়াল এনার্জিকে ডিফাইন করবো, কারণ কনজারভেটিভ এনার্জির দ্বারা ওয়ার্ক ডান পাথের উপর নির্ভর করে না। আর যেহেতু পাথের উপর নির্ভর করে না, তুমি যে পথে যাও না কেন কনজারভেটিভ ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান সেম থাকবে, আর সেটাই পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে থাকবে। এবার সেটা যদি পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে থাকে, এবার আমরা দেখলাম যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স কনস্ট্যান্ট, যেখানে ফার্স্ট ফরম্যাটটাকে ম্যাচ করলো, যেহেতু এফ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি কনজারভেটিভ ফোর্স। যখন এফ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স আই ক্যাপ প্লাস ফাংশন অফ ওয়াই জে ক্যাপ প্লাস ফাংশন অফ ওয়াই কে ক্যাপ, সেক্ষেত্রে আমাদের কনজারভেটিভ ফোর্স বলি। থার্ড ফরম্যাট কি বললাম, যদি পারফেক্ট ডিফারেন্সিয়াল কন্ডিশন হয় সেটাকে বলা হবে কি, কনজারভেটিভ ফোর্স। ওকে, এবার দেখলাম যে আমরা দেখলাম মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কি ছিল, কনজারভেটিভ ফোর্স। এবার যদি বলি স্যার এরকম যে আমাদের যে কুলম্বের, আমরা এখন ইলেকট্রিসিটি যেহেতু পড়ছি কারেন্টলি, মানে ইলেকট্রোস্ট্যাটিক্স, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে স্যার এটা কনজারভেটিভ ফোর্স কি করে মেনে নেবো, চলুন দেখি। তাহলে দেখিনি এটাকে, ধরো সাপোজ এখানে Q1 চার্জ আছে, কত পরিমাণ চার্জ আছে, Q1 চার্জ। R1 দূরত্বে বা R দূরত্বে সাপোজ ধরো Q2 চার্জ আছে, কত দূরত্বে, R দূরত্বে Q2 চার্জ আছে। Q1 চার্জ, Q2 চার্জ, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R, দুটোই পজিটিভ চার্জ। তাহলে একে কোন দিকে, এই চার্জের জন্য এদিকে প্রযুক্ত বল কত হবে, এর উপরে F ইকুয়ালস টু K Q1 Q2 বাই R স্কোয়ার, F ইকুয়ালস টু K Q1 Q2 বাই R স্কোয়ার। এবার তুমি দেখো এই যে ফোর্স F ইকুয়ালস টু কত পেলে, K Q1 Q2 বাই R স্কোয়ার, আমি বলতে পারি আই ক্যাপ, কারণ এটা এক্স অক্ষ বরাবর কাজ করছে, তাহলে এক্স অক্ষের জন্য কত বলতে পারি, আই ক্যাপ। তাহলে এফ ইকুয়ালস টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার ইন্টু আই ক্যাপ। তাহলে এটা দেখো তুমি কোন ফরম্যাট, সেকেন্ড ফরম্যাটের সঙ্গে ম্যাচ করছে, তাহলে এটাকে কি বলবো, কনজারভেটিভ ফোর্স। আর এটা যেহেতু কনজারভেটিভ ফোর্স, তাহলে এর জন্য ওয়ার্ক ডান পাথের উপর নির্ভরশীল হবে না। তাই জন্য আমি পোটেনশিয়াল ইলেকট্রোস্ট্যাটিক মানে ফোর্সের ক্ষেত্রেও, কুলম্বের ফোর্সের ক্ষেত্রেও আমরা পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করতে পারি, ঠিক আছে, এই যেহেতু সেকেন্ড ফরম্যাটকে ম্যাচ করছে। তাহলে আমরা কি বলতে পারবো যে না, এর জন্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জির মান বা পোটেনশিয়াল এনার্জি বার করা যেতে পারে। তাহলে স্যার পোটেনশিয়াল এনার্জি কত হবে, ক্যালকুলেট করে একটু দেখিয়ে দিন। তাহলে পোটেনশিয়াল এনার্জি আমরা কি করে বার করবো, চলো একটু দেখে নিই, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রযুক্ত বল এটা হলো। আর একটা জিনিস আমি বলে রাখি, জানবে যে পোটেনশিয়াল এনার্জি আলটিমেটলি তোমরা একটা দেখে হচ্ছ যে আমরা যদি বলি এরকম, সাপোজ ধরো যে এই যে ফোর্স, এই ফোর্সটা কি করবে, ওকে ধাক্কা মেরে দিকে পাঠানোর চেষ্টা করবে, তাহলে এদিকে সরবে আলটিমেটলি, তাই না। দেখলাম ধরো কিছু দূর পরে গিয়ে আবার এখানে এসে থামলো, দিয়ে আবার ধাক্কা খাবে। তো আমি সাপোজ ধরো এখান থেকে তুলে এটাকে এদিকে বসালাম, নিয়ে গিয়ে এখানে বসালাম, তাই তো। তাহলে আমি কৃত কার্য করতে হবে, একটা কাজ করতে হবে। কাজটা আমি ফোর্সের ডিরেকশনে করি বা অপোজিট ডিরেকশনে করি। ধরো আমি একটা এক্সটার্নাল এজেন্ট, তো এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান হলো এখানে। সাপোজ এখান থেকে ধরো আমি তুলে দিকে নিয়ে গেলাম, বা এখানে কোনো একটা চার্জ আছে, ধরো Q2 চার্জ প্রথমে ধরো এখানে ছিল, সেটাকে তুলে তুমি এখানে নিয়ে এলে। Q2 চার্জটা প্রথমে এখানে ছিল, তুলে এখানে নিলে, তাহলে তুমি কে, এক্সটার্নাল এজেন্ট। আচ্ছা, এই এক্সটার্নাল এজেন্ট নিয়ে এলো এখানে, তাহলে এই এক্সটার্নাল এজেন্টের দ্বারা কৃত কার্য হলো। তো তুমি একটা জিনিস রাখবে, তোমরা ক্লাস 11-এ পড়েছিলে যে ওয়ার্ক ডান
ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, সেটা ইকুয়ালস টু হয় চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। কী হয়ে যায়? চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। কীভাবে হয় আমি দেখাচ্ছি তোমাকে, আপাতত জায়গাটা বোঝো। যে এইখানে হচ্ছে যে যখন ফোর্সটা লাগছে, ফোর্সের এগেনস্টে কাজ করছে বা ফোর্সের ফরে কাজ করছে, রাইট? তখন ফোর্সের যখন নিয়ে আসছো তুমি কৃতকার্য করছো, সেই কৃতকার্যটা ওর মধ্যে স্টোর হয়ে যায় পোটেনশিয়াল এনার্জি রূপে। মানে ভালো করে বাতি বাংলায় বুঝে নাও পোটেনশিয়াল এনার্জি জিনিসটা কি। আমি সাপোজ এইখান থেকে, এটা একটা সিস্টেম এখানে ছিল, এইখান থেকে তুলে আমি এই সিস্টেমটাকে এখানে নিয়ে এলাম বা একটা নতুন সিস্টেম তৈরি করলাম, বিল্ড করলাম। একটা পেন এখানে ছিল, এখান থেকে তুলে আমি এখানে নিয়ে এসে সেটা কি করলাম, একটা নতুন সিস্টেম বিল্ড করলাম। আর এই সিস্টেম বিল্ড করতে আমার কৃতকার্য করতে হয়েছে, একটা ওয়ার্ক করতে হয়েছে। আর এই ওয়ার্কটাই ওই সিস্টেমটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে যাবে, এবং যেটার জন্য যদি আমি ছেড়ে দিই এটাকে, তাহলে সেই এনার্জিটা ক্ষয়েই নিচেও পড়বে। তাহলে বেসিক্যালি কি হয় পোটেনশিয়াল এনার্জি? পোটেনশিয়াল এনার্জি বেসিক্যালি সেটাই যখন আমরা কোনো একটা নতুন সিস্টেম বিল্ড করি বা কোনো একটা আমি কি বলবো একটা নতুন বিল্ড আপ করছি সিস্টেমকে, সেই জন্য যে কৃতকার্য ওয়ার্ক ডান করতে হয়, সেই ওয়ার্ক ডানটাই ওর মধ্যে স্টোর হয়ে যায় পোটেনশিয়াল এনার্জি রূপে। বুঝতে পারলাম? আমি আরেকবার বলছি, যখন আমরা কোনো একটা নতুন সিস্টেম বানাই, সেই সিস্টেম বানাম কীরকমভাবে, এখানে ধরো এটা পড়েছিল, এটাকে আমি তুলে ওপরে নিয়ে এলাম, তাহলে একটা নতুন সিস্টেম তৈরি হলো। যখন আমরা কোনো নতুন সিস্টেম বিল্ড করি, তো আমি বলবো এনার্জি, পোটেনশিয়াল এনার্জিকে আমি কীভাবে ডিফাইন করতে পারি? তাহলে এনার্জি রিকোয়ার্ড টু বিল্ড আ নিউ সিস্টেম অর টু বিল্ড আ সিস্টেম, সেটাকে কী বলা হবে? পোটেনশিয়াল এনার্জি। মানে কীভাবে বললাম আরেকবার বুঝে নাও, যে কোনো একটা সিস্টেম এখানে ছিল, এই পেনটাকে তুলে আমি এখানে নিলাম, তার একটা নতুন সিস্টেম বিল্ড আপ হলো। আর এই সিস্টেম বিল্ড আপ করতে গিয়ে আমাকে একটা কৃতকার্য করতে হচ্ছে কত? mgh। আর এই mghটাই এর মধ্যে স্টোর হয়ে গেছে পোটেনশিয়াল এনার্জি রূপে। তাহলে আমি কি বললাম? কোনো একটা সিস্টেম বিল্ড করতে গেলে যে পরিমাণ এনার্জি রিকোয়ার্ড হয় বা যে পরিমাণ কৃতকার্য করতে হয়, সেই কৃতকার্যটাই ওই সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে যায়। বুঝতে পেরেছি? কোনো একটা সিস্টেম বিল্ড করতে গেলে যে পরিমাণ এনার্জি রিকোয়ার্ড হয় বা যে পরিমাণ কৃতকার্য করতে হয়, সেই কৃতকার্যটাই ওই সিস্টেমটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে যায়, আর সেটাকে তার বলা হবে পোটেনশিয়াল এনার্জি। ওকে, তো তুলে নাও এটাকে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যে পোটেনশিয়াল এনার্জি কি হয়, যে ওয়ার্ক ডান বা এনার্জি রিকোয়ার্ড টু বিল্ড দ্য সিস্টেম। কোনো একটা সিস্টেম তৈরি করতে গেলে সেই জন্য যে পরিমাণ এনার্জি লাগবে, সেই এনার্জিটাই বা সেই ওয়ার্ক ডানটাই ওই সিস্টেমটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে থাকে। পাতি বাংলা ভাষায় বোঝা গেল? এবার যেটা আমি গল্প বলছি তোমাকে, দেখো যে কোনো একটা যখনই কোনো জায়গায় আমি বললাম নতুন সিস্টেম তৈরি করতে হবে, সেই সিস্টেমটা তৈরি করতে গেলে কি হয়, যে একটা আমার এনার্জি রিকোয়ার্ড হবে বা ওয়ার্ক রিকোয়ার্ড হবে, সেই ওয়ার্কটা করতে গেলে ওই ওয়ার্কটাই ওর মধ্যে স্টোর হয় পোটেনশিয়াল এনার্জি রূপে। আর আমি একটা কথা বলেছি, পোটেনশিয়াল এনার্জি অনলি ডিফাইন করা যায় কার জন্য? সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্সের জন্য। তাহলে কনজারভেটিভ ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা হয়, সেটা যেহেতু পাথের উপর নির্ভর করে না, সেই জন্যই আমরা পোটেনশিয়াল এনার্জিটাকে নির্ভর করি, বার করি। আরেকটা জাস্ট আমি বলে রাখছি আপাতত, জেনে রাখবে, পোটেনশিয়াল এনার্জি এই কনসেপ্টটা আমাদের জীবনটাকে না অনেকটা সুন্দর করে তোলে, মানে অনেক ডিফিকাল্টি থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। যেমন বারবার অনেক সময় কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। তো পোটেনশিয়াল এনার্জি কনসেপ্টটা বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল যাই বলো, যখন আমরা পড়তে যাবো, যেমন এই পোটেনশিয়াল এনার্জিটা আমাদের ওই বারবার ইন্টিগ্রেশন করার হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। ঠিক আছে? তো একটা সুবিধাও প্রদান করে আমাদেরকে, খুব আসান সুবিধা করে দিয়েছে জীবনটাকে। তাহলে কি বললাম, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ওয়ার্ক, মানে যে পরিমাণে ওয়ার্ক ডান করতে হবে কোনো একটা সিস্টেম বিল্ড করতে গেলে, সেই সিস্টেমের মধ্যে ওই এনার্জি রূপে স্টোর হয়ে থাকবে। এবার তুমি একটা ভালো করে দেখো, আমি একটা আজকে এখন জায়গাটা দেখাচ্ছি কিরকম ভাবে জায়গাটা কনসেপ্টটা আছে। দেখো, এখানে ধরো একটা Q1 চার্জ আছে। কত পরিমাণ চার্জ আছে? Q1 পরিমাণ চার্জ আছে। আর এখানে একটা R1 দূরত্বে Q2 পরিমাণ চার্জ আছে। কি বললাম? Q1 আর Q2 দুখানা চার্জ আছে। ওকে, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R1। তাহলে এটা একটা সিস্টেম ছিল, রাইট? ওকে, এবার আমি বললাম এই Q2 চার্জকে আমি R2 দূরে নিয়ে চলে যাবো। কত দূরে? R2 দূরে। এখন Q2 এখানে আছে, এখন এখানে Q2 আছে এই দূরত্বে, R2 দূরত্বে, ধরো এখানে লিখো R2 দূরত্বে। তাহলে এখন কত দূরত্বে আছে? R2 দূরত্বে। প্রথমে কোথায় ছিল? এখানে। তাহলে দেখো, এটা একটা সিস্টেম ছিল, আর এখন এটা আমি সিস্টেম বানালাম, তাই না? আগে এটা একটা, এইটুকুটা একটা সিস্টেম ছিল, এই যে Q1 Q2 বাই R1 স্কোয়ার বা যা লিখবে, এইটুকুটা একটা সিস্টেম ছিল। আর তারপরে এখন R2 দূরত্বে নিয়ে চলে গেছি, তো এখন নতুন একটা সিস্টেম হয়েছে। তাহলে তুমি যদি দেখো, তাহলে এখানে ওয়ার্ক ডান করতে হয়েছে, রাইট? কাজ করতে হয়েছে আমাকে। একটা সিস্টেম বানাতে গেলে কি করতে হয়? ওয়ার্ক ডান করতে হবে, কৃতকার্য করতে হবে। আর এই কৃতকার্যটা পাথরের উপর নির্ভর নয়, তুমি জানো এগুলো। সেই জন্য আমি এখানে পোটেনশিয়াল এনার্জির জন্য কনজারভেটিভ ফোর্সটা বেসিক্যালি আমি বলছি, বা কনজারভেটিভ ফোর্স বলে আমরা পোটেনশিয়াল এনার্জি এখানে পড়বো। ওকে, এবার তুমি ভালো করে জায়গাটা দেখো, যেহেতু এটা কি হচ্ছে, মানে Q1 Q2 এর উপর একটা প্রযুক্ত বল হচ্ছে। যদি ফোর্সের মানটা তুমি এখানে ধরো কত, তাহলে F যদি বলো এই জায়গাটায় 1 ধরো, তাহলে K Q1 Q2 বাই R1 তার স্কোয়ার। ওকে, আর এইখানে ফোর্সের মান কত হবে? এই পয়েন্টে এর উপর প্রযুক্ত বল কত হবে? এই পয়েন্টে প্রযুক্ত বল হবে ধরো F2 যদি বলো, তাহলে কত হবে? K Q1 Q2 বাই R2 তার স্কোয়ার।
ওকে, তুমি প্রত্যেকটা জায়গায় দেখো, প্রত্যেকটা জায়গায় তুমি দেখো ফোর্সটা ভেরিয়েবল হয়ে যাচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে, এইখান থেকে এইখানে গেছে, প্রত্যেকটা পয়েন্টে ফোর্স কি হয়ে গেছে, ভেরিয়েবল। তাহলে ফোর্স যদি, যেহেতু ফোর্স ভেরিয়েবল হয়ে গেছে আমার, তাহলে আমি কিন্তু ডাইরেক্ট এখানে কৃতকার্য বার করতে পারবো না, আমায় কি আনতে হবে, ইন্টিগ্রেশন নিয়ে আসতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করে দেখি, তাহলে এখান থেকে যখন এখানে নিয়ে যাচ্ছি তখন ইন্টিগ্রেশন আমায় করতে হবে। আর আমরা জানি কি, আমরা একটা জিনিস ভালো করে জেনে রাখো, এবং খুব মাথায় খুব খুব ভালো করে জেনে রাখো, যে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইকুয়ালস টু মাইনাস চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, মাইনাস চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, এটা হয়। আচ্ছা, এটা আমি একটু পরে এই জায়গাটা আপাতত বুঝে নাও যে মাইনাসটা কেন এসছে, আমি মাইনাসটা বোঝাবো। তো ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান ইকুয়ালস টু মাইনাস চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, এটাকে ইউকে তোমরা জানো পোটেনশিয়াল এনার্জি বলা হয়। এই কনসেপ্টটা বেসিক্যালি ক্লাস 11-এর কনসেপ্ট, আমি আবার বোঝাবো, কিন্তু আপাতত ধরুন এটা জেনে রাখো যে ওয়ার্ক ডান বাই, আমি যদি বলি এক্সটার্নাল এজেন্ট, এটাকে এইভাবে লিখতে পারো, বা এটাকে লেখার দরকার নেই, আমি পরে বলছি এক্সটার্নাল এজেন্ট, যেটা আগে লিখে দেওয়া হয়েছে, যে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স অর ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়ালস টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। বাট ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স কি হয়, মাইনাস চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে আমি কি বলতে পারি এটাকে, স্যার এটাকে আমি বলতে পারি ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল, কারণ জেনারেলি চেঞ্জ কী করে বার করি, চেঞ্জ কখন বার করি, ইউ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কিন্তু মাইনাসটা আগে আসছে, সেই জন্য ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল হয়ে গেল। ইউ ডেল্টা ইউ মানে কি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, সেটা কি হওয়া উচিত ছিল, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, কিন্তু যেহেতু মাইনাসটা আগে আছে, চেঞ্জ হয়ে কি হলো, ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল ইকুয়ালস টু কি হলো, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। ওকে, এবার দেখো প্রত্যেকটা জায়গাতে কি আছে, ফোর্সটা ভেরিয়েবল আছে, কনস্ট্যান্ট নেই। আমি কি করবো, সেই জন্য আমি এক্স দূরত্বে গিয়ে ডিএক্স এর একটা ছোট্ট মুভমেন্ট করে দেবো, এখান থেকে এক্স দূরত্বে গেলাম আর ডিএক্স এর একটা কি করলাম, ছোট্ট মুভমেন্ট করলাম। তাই জন্য কত কাজ আর করতে হয় দেখে নেবো। তাহলে কি করতে হবে চলো দেখি, তাহলে এটা দেখতে পাবো যে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, ইন্টিগ্রেশন নিয়ে নাও, তাহলে এফ প্রযুক্ত বল এক্স দূরত্বের ইন্টু ডিএক্স করবো, কারণ ছোট্ট একটুখানি সরিয়েছি, সেই জন্য ওয়ার্ক ডান এটাই হবে, এফ ডট ডিএক্স এর পুরোটা পাথের জন্য ইন্টিগ্রেশন নিয়েছি। কত দূর থেকে কত দূর, সেটা হচ্ছে R1 থেকে R2 গেছি, এই সিস্টেমটা বানিয়েছি, R1 থেকে R2 এই সিস্টেমটা বানানো হয়েছে। ওকে, তাহলে এবার দেখো এখানে তুমি দেখতে পাবে যে ওয়ার্ক ডানটা যেটা হচ্ছে, ফোর্সের মান কত হবে, এফ এর মানটা কত হচ্ছে, কে Q1 Q2 বাই এক্স স্কোয়ার, এক্স দূরত্বে আছে এই পরিমাণ ফোর্স লাগবে, কোথা থেকে কোথায়, R1 থেকে R2 তে ইন্টু ডিএক্স হয়েছে। আচ্ছা, এবার যদি এখানে ইন্টিগ্রেশন করে দেখো তাহলে কত হবে, এখানে দেখো মানে 1/x স্কোয়ার আছে, তাহলে এখানে কি পাবে, কে Q1 Q2 বেরিয়ে গেল কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশন R1 থেকে R2 ডিএক্স বাই এক্স স্কোয়ার। ওকে, এটা পড়ে থাকবে। এবার এটাকে আমি এই দিকটা করে লিখছি, এই জায়গাটা থেকে আমি এদিকে নিয়ে এসে লিখছি, ঠিক আছে, এদিকটা করে একটু দেখো ফ্রি স্পেসের জন্য। তাহলে এখান থেকে যদি আমি এদিকটাকে লিখি তাহলে কত পাবে, দেখো ওয়ার্ক মানে ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল ইকুয়ালস টু কি হচ্ছে, কে Q1 Q2 বাই, এখানে দেখো পুরো থাকবে এক্স স্কোয়ারের কী হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1, যা যাও না তোমার তা দেখে রাখো, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কত হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই নিচে এন প্লাস 1, এটা ফর্মুলা, হ্যাঁ একটু মনে রাখবে। তাহলে এখানে কত হবে, মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1, কোথা থেকে কোথায়, আপার লিমিট R2 লোয়ার লিমিট R1। ওকে, এবার যদি তুমি এখানে দেখো কি হবে, কে Q1 Q2 দেখো মাইনাস 1/x বেঁচে থাকবে, কোথা থেকে কোথায়, R1 থেকে R2। তাহলে এখানে যদি তুমি কনভার্ট করো, কে Q1 Q2 আপার লিমিট আগে মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস 1/R2 আপার লিমিট আগে মাইনাস মাইনাস মাইনাস, তারপরে লোয়ার লিমিট বসাতে হবে, তো মাইনাস একটা আগে আসতে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 1/R1। ওকে, তাহলে এবার যদি চেঞ্জ করো তাহলে কত হবে, ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল ইকুয়ালস হবে কে Q1 Q2 বাই R1 মাইনাস কে Q1 Q2 বাই R2। আপাতত এই পর্যন্ত টোকো, আমি এটার এক্সপ্লেনেশন প্রপারলি দিচ্ছি। ওকে, তাহলে দেখলে তোমরা যে একটা সিস্টেম ছিল Q1 Q2 R1 দূরত্বে, যখন সিস্টেমটা চেঞ্জ করে তুমি কি করলে, এটা R2 দূরত্বে নিয়ে গেলে, Q1 Q2 R1 দূরত্বে ছিল একটা সিস্টেম ছিল, আর এই সিস্টেমটাকে চেঞ্জ করে তুমি R2 দূরত্বে যখন নিয়ে এলে, তখন ওই দেখো Q1 Q2 R2 দূরত্বের মধ্যে এই যে সিস্টেমটা চেঞ্জ হলো বা সিস্টেমটাকে তুই নতুনভাবে বানালে, সেই জন্য যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হলো সেই ওয়ার্ক ডানটা এটা,
আর এটাই হচ্ছে ওর কি পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ বা পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে গেল এই পরিমাণ এনার্জি। তাহলে কি বললাম, যদি কোনো একটা সিস্টেম তৈরি করতে হয় বা কোনো একটা সিস্টেম চেঞ্জ করতে হয়, একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে নিয়ে যাচ্ছ, তখন আমাদেরকে কিছু ওয়ার্ক ডান করতে হবে, আর সেই ওয়ার্ক ডানটাই ওই রূপে ওই এনার্জি ওই যে সিস্টেমটার মধ্যে কি রূপে স্টোর হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে যাবে। এবার তুমি ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি আমরা এইটা আমরা পেয়েছিলাম, আমরা আলটিমেট ফাংশন পেলাম, ঠিক আছে, যে ইউ ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল মাইনাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল ইকুয়ালস টু এই ফরম্যাটটা পেয়েছিলাম। এবার যদি আমি ইনকেস ধরে নাও যে R2 অসীম দূরত্বে আছে, ইনফাইনাইট, R2 কোথায় আছে, ইনফাইনাইট। কারণ দেখো আমরা সবসময় একটা রেফারেন্স ফ্রেমে কাজ করতে চাই, কোনো একটা জিনিসকে রেফারেন্স দিয়ে কাজ করতে চাই, যে না ওখানকার এত তাহলে এখানকার কত, রেফারেন্স দিয়ে যখন কাজ করছি তখন R2কে আমি কি লিখছি, ইনফাইনাইটে আছে, অসীমে আছে। আর R2-র মান যদি অসীম হয় তাহলে তুমি ভালো করে দেখো ইউ ফাইনালটা বেসিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে ইউ ফাইনাল ইকুয়ালস টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কি হয়ে গেল, 0। এখানে তুমি দেখো এই জায়গাটা যদি দেখতে পাও, তাহলে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাচ্ছে, মানে যদি R2কে নিয়ে চলে যাও দেখো এটা ফাইনাল পোটেনশিয়াল এনার্জি জায়গাটাই ছিল। এবার R2 যদি কি হয়, ইনফাইনাইট, তাহলে 0 হয়ে যাবে না, তাহলে 0। তাহলে তুমি এখন দেখতে পাচ্ছ ইউ ইনিশিয়াল ইকুয়ালস টু কি, কে Q1 Q2 বাই কত, R1, বা এটাকেই বলো পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি আমরা এটাকে কিভাবে ডিফাইন করবো এবার, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কে Q1 Q2 বাই R1 আর লিখছি না, কি লিখছি R, কারণ আমি এটাকে R ধরে নিলাম, ঠিক আছে, রিপ্লেস করলাম। এই জায়গাটা ভালো করে দেখো, এবার এটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি রূপে আমরা দেখবে বইয়েও দেওয়া আছে বা আমরা দেখতে পাবো এটাকে। মানে হচ্ছে ঘটনা ভালো করে দেখে রাখো, আমরা নিলাম কাকে রেফারেন্স পয়েন্ট নিলাম, যে অসীমের যে ইনফাইনাইটে যে আমার কোনো একটা চার্জ পার্টিকেল থাকলে তার আমি পোটেনশিয়াল এনার্জিকে 0 ধরে নিলাম, অ্যাজিউম বা কনসিডার করলাম। এটা দেখো আমরা এটাকে কনসিডার করে পেলাম জায়গাটা কি, যে R2 যদি অসীম হয়, যদি কোনো একটা চার্জ ইনফাইনাইটে রেখে আসা হয়, সেই রেফারেন্স পয়েন্টের ভিত্তিতে আমরা কি বলবো, সেই অসীমে ইনফাইনাইটের চার্জের পরিমাণ কত, চার্জ বলছি, পোটেনশিয়াল এনার্জি কত, 0। তাহলে ইনিশিয়াল, তাহলে এখানে কত হলো, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটা বা পোটেনশিয়াল এনার্জিটা কে Q1 Q2 বাই R। তাহলে জানবে এটা যখন আমরা সবসময় এটাই মনে রাখবে, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কে Q1 Q2 বাই R, কিন্তু মনে মনে এটা তোমার যেন ভাবনায় থেকেই যায়, কি বললাম, তুমি পোটেনশিয়াল এনার্জি মানে জানবে কে Q1 Q2 বাই R, কিন্তু ভাবনায় যেন এটা থেকেই যায় হোয়েন R2 ইজ অ্যাট ইনফাইনাইট, যখন কি আছে R2টা ইনফাইনাইট আছে, মানে যখনই তুমি বলছো কে পোটেনশিয়াল এনার্জি কে Q1 Q2 বাই R, তখনই জানবে তোমার মাথায় যেন খেলে যায় কার রেসপেক্টে বলছি, আমরা বলছি যখন R2 ইনফাইনাইটে আছে, এই কথাটা যেন মাথায় থাকে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে ধারণাটা। কি বললাম, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কে Q1 Q2 বাই R, এটা তখনই আমাদের মাথায় থেকে যাবে এটা, কিন্তু তখন তার সাথে সাথে মাথায় যেন এটাও থাকে যে তখন R2 এর মান কোথায় আছে, R2 আছে ইনফাইনাইটে, কারণ R2 ইনফাইনাইটে থাকলে ইনফাইনাইটের পোটেনশিয়াল এনার্জি 0 হয়, আর রেফারেন্স পয়েন্টের ভিত্তি করে আমরা কি বললাম, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কে Q1 Q2 বাই R। মাথায় ভালো করে দেখো, এটা পোটেনশিয়াল এনার্জির মান বার করেছি, কোনো একটা সিস্টেমের পোটেনশিয়াল এনার্জির মান, পোটেনশিয়াল আমি এখনো বলিনি, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের গল্প জেনারেলাইজ করতে হয়, তখন Q1 Q2 মানে Q2 মানটাকে আমরা 1 ধরে নিই, ঠিক আছে, কে Q বাই R হয়, ঠিক আছে। তো আমরা এখনো শুধু বলছি পোটেনশিয়াল এনার্জি, নট পোটেনশিয়াল। তো এটাকে তুলে নাও পজ করে। ওকে, তাহলে তোমরা দেখলে যে পোটেনশিয়াল এনার্জি কনসেপ্টটা আমরা একমাত্র ডিফাইন করি কনজারভেটিভ ফোর্সের জন্য। সেকেন্ড কথা বললাম, কনজারভেটিভ ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান পাথের উপর নির্ভর করে না। থার্ড কনসেপ্ট বললাম যে আমাদের ক্ষেত্রে একটা সিস্টেম বিল্ড আপ করতে গেলে যে এনার্জি বা যে ওয়ার্ক ডান করতে হয় সেটাই তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে যায়। আর ফোর্থ যে কনসেপ্টটা আমি বললাম, যে যদি আমরা বলি পোটেনশিয়াল এনার্জি কোনো জায়গার ইউ ইকুয়ালস টু কে Q1 Q2 বাই R, যেখানে আমাদের মাথায় সেই সময় ক্লিক করবে R2 যেটা ইনফাইনাইটে আছে, আর যেখানে ইনফাইনাইটে পোটেনশিয়াল এনার্জি মান 0 হয়। যখনই আমাদেরকে বলে দেবে, যখনই আমাকে কোথাও বলবে যে পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়ালস টু কে Q1 Q2 বাই R, তখনই আমার মাথায় খেলে যাবে কি, যখন হোয়েন R2 ইজ অ্যাট ইনফাইনাইট, যখন R2 কোথায় আছে, ইনফাইনাইট। এটা বারবার লেখার দরকার পড়বে না, কিন্তু মাথায় যেন এটা থাকে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবার আমি যেটা বলছিলাম তোমাকে, যে এটা হচ্ছে দেখো একটা স্কেলার কোয়ান্টিটি, এর একটা স্কেলার কোয়ান্টিটি, কে Q1 Q2 বাই একটা কি হয়, একটা স্কেলার। কারণ আমরা কি বললাম, যে কোনো একটা জায়গায় টোটাল যে এনার্জি, মানে কোনো একটা জায়গায় সিস্টেমকে বিল্ড করতে গেলে যে এনার্জি লাগে বা যে ওয়ার্ক ডান করতে হয়, সেটাই তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে যায়। ওকে, আর যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে গেল, এটা এনার্জি রূপে স্টোর হলো, বা যে ওয়ার্ক ডানটা করলো সেটাও কি একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে এটাও একটা কি হবে, স্কেলার কোয়ান্টিটি। ওকে,
আচ্ছা, যেহেতু এটা স্কেলার কোয়ান্টিটি, তাই যখনই Q1 আর Q2 এর মান বসাবে, যখন আমরা ক্যালকুলেশন করব, তখন পুট কি মানে উইথ সাইন করবে, Q1 Q2 এর ভ্যালুকে কি করবে, মানে পুট Q1 Q2, পুট Q1 অ্যান্ড Q2 উইথ সাইন, এটাকে ওর চিহ্ন সমেত করবে। মাইনাস হলে মাইনাস নিয়ে পুট করাবে, প্লাস হলে প্লাস। এবার প্লাস নিয়ে যদি পুট করা, তার তো কোনো মানে হয় না, তো মাইনাসটার জন্য কিন্তু ভ্যারিয়েবল মানে ভ্যারি করে যাবে, তখন কিন্তু মাইনাস নিয়ে পুট করবে। হ্যাঁ, ওকে। এবার একটা জিনিস ভালো করে দেখে রাখো, এই জিনিসটা খুব 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 ইম্পর্টেন্ট। আজকে আমরা এখানেই শেষ করবো, এন্ড আপ করবো যাওয়াটা, এরপর থেকে কন্টিনিউয়েশন করবো। সেটা হচ্ছে যে সাপোজ ধরো এটা একটা Q1 চার্জ, এটা একটা Q1 চার্জ। যেমন পৃথিবীতে ধরো কেউ ছিল না, পৃথিবীতে মানে এই বোর্ডে, ঠিক আছে, যেমন কেউ ছিল না, শুধু Q1 চার্জকে নিয়ে এসছো, কি নিয়ে এসছো, Q1 চার্জকে নিয়ে এসছো। তাহলে একে দেখো আমরা ওয়ার্ক ডান মানে কি জানি, দেখো এই ওয়ার্ক, আবার একটা জিনিস রাখবে, ওয়ার্ক ডান আমরা বাংলায় যেটা পড়েছি ক্রিয়া, যে কোনো ধরনের কাজ বোঝানোকে ক্রিয়া বা কৃতকার্য বলা হয়, রাইট। মানে হচ্ছে ধরো খাওয়ানো, ঘুমানো, এগুলো কিন্তু ফিজিক্সের ভাষায় কার্য নয়, হ্যাঁ, মানে কার্য নয়, ওয়ার্ক নয়। তো জানবে ফিজিক্সের আর বাংলায় কার্য অনেক ডিফারেন্স আছে। তো জানবে আমরা যদি বলি ওয়ার্ক ডান, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওকে, ফোর্স ইন্টু কি হয়, ডিসপ্লেসমেন্ট। এবার তুমি দেখো এই পৃথিবীতে বা এই বোর্ডে কেউ ছিল না, শুধু অনলি একটা চার্জকে আমি নিয়ে আসছি, এই চার্জটাকে। তাহলে ফোর্স দেওয়ার কেউ লোক আছে, পাবলিক আছে? তো ফোর্স দেওয়ার কোনো পাবলিক নেই। তখন ওয়ার্ক ডান এইটা আনতে কি হবে, কৃতকার্য কি হবে, এই সিস্টেমটা বিল্ড আপ করতে শুধুমাত্র একটা কি এনার্জিকে নিয়ে আসছি, অসীম দূরত্ব থেকে একটা চার্জ নিয়ে আসছি আমি কিউকে। তখন যেহেতু এখানে কেউ ফোর্স দেওয়ার নেই, বা বাইরে থেকে কোনো একটা মানে ফোর্স নেই যে কোনো এজেন্ট আমাকে ফোর্স দিচ্ছে, তো সেই জন্য ওয়ার্ক ডান আমি হচ্ছে এক্সটার্নাল এজেন্ট হিসাবে আমি বাইরে থেকে একটা চার্জকে নিয়ে আসছি, রাইট। তাহলে বাইরে থেকে যদি এই চার্জটাকে নিয়ে আসছি, তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কত হবে, 0 হবে, কারণ আমাকে ফোর্স দেওয়ার মতো কেউ নেই, বা আমি কোনো ফোর্স লাগছে না আমাকে। তাহলে আমি কি বলবো এই ক্ষেত্রে, যখন এবার জাস্ট মাথায় রেখে দাও এটাকে, যে যখন কোনো কেউ নেই এখানে, তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কি হতে পারে, 0। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কিন্তু কি হতে পারে, 0 হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রেখো, পরীক্ষায় যদি অ্যাসেশন এজেন্ট টাইপ কোশ্চেন আসে, তাহলে কিন্তু ফ্রেম করতে পারে যে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কি 0 হতে পারে, হ্যাঁ হতে পারে। ওকে, যখন কেউ আর থাকবে না, তখন তুমি সিঙ্গেল নিয়ে আসছো অসীম দূরত্ব থেকে। এবার দেখো এইটা নিয়ে আসা হয়েছে, এবার বাইরে থেকে আমি কি করছি, একটা অসীম দূরত্ব ধরো, বিশাল দূরে আছে একটা, ধরো Q2 চার্জ, অনেক দূর, অসীম দূরত্ব ধরে না আপাতত, মানে যদি অসীম ধরা যাবে না, কারণ আমরা মানে এটার মধ্যে বোঝানোর জন্য বলছি। সাপোজ ধরো এটা হচ্ছে অসীম দূরত্বে আছে, এবার একে কি করছো, খুব স্লোলি নিয়ে আসছো। পৃথিবীর সময় মানে সমস্ত সময় তোমাকে দেওয়া হয়েছে, তুমি বলছো তুমি সব সময় ধরে তুমি চুপচাপ ধীরে ধীরে খুব স্লোলি নিয়ে আসো। তাহলে তুমি নিয়ে আসছো, ধরো এটা আর দূরত্বে নিয়ে এসছো, দূরত্বে নিয়ে এসছো, আর দূরত্বে। তাহলে তুমি এইবার এই জায়গাটায় ভেবে দেখো, ধীরে ধীরে নিয়ে আসছো, তুমি নিয়ে আসছো, কিন্তু এর ওপর প্রযুক্ত বল কোন দিকে, এই দিকে। এর জন্য প্রযুক্ত এই যে Q1 চার্জ কোন দিকে বল দেবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মান কোন দিকে দেবে, ওই দিকে। কত, ফোর্স ইকুয়ালস টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এই যে তুমি দেখছো এখানে এই যে ফোর্সটা লাগছে, সেটা ওই দিকে লাগছে, আর তুমি নিয়ে আসছো কোন দিকে, সরাচ্ছ কোন দিকে, এদিকে। সরণ কোন দিকে হচ্ছে, ডিআর ধরো সরণ হচ্ছে, এই ডিআর পরিমাণ সরণ এদিকে হচ্ছে, আর তুমি ফোর্সটা দেখছো এক্স্যাক্টলি এদিকে। তাহলে ফোর্স আর ডিআর এর মধ্যবর্তী দূরত্ব, মানে তুমি যদি দেখো যে অ্যাঙ্গেলটা, সেটা 180, মানে দুটো একে অপর এক্স্যাক্টলি অপোজিট। তাহলে আমরা এফ ডট ডিএক্স কি জানি, বা এফ ডট ডিএক্স কি হয়, কৃতকার্য। তাহলে কি হয়ে যাবে, এখানে দেখো এফ ডট ডিএক্স যদি করো, এফ ডিএক্স কস থিটা মানে 180 বসাও, মাইনাস পেয়ে যাবে। তাহলে ওয়ার্ক ডান বাই যদি বলা হয় কনজারভেটিভ ফোর্স, এই ফোর্সটা কি কনজারভেটিভ ফোর্স হলো কি না, ভালো করে দেখো, এই ফোর্সটা কনজারভেটিভ ফোর্স। আর তুমি এদিকে এটা ক্রিয়া করছে কোন দিকে, এক্স্যাক্টলি অপোজিট দিকে। তাহলে তুমি এদিকে দেখছো সরণটা কোন দিকে হচ্ছে, সরণ হচ্ছে অপোজিট দিকে। অপোজিট বলতে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 180। তাহলে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স কি হয়, অলওয়েজ মাইনাসে আসবে। মাইনাস, দেখো যেহেতু মধ্যবর্তী কোণটা আছে, তাহলে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইকুয়ালস টু মাইনাস চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, মাইনাস চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ওকে, এবার যদি তুমি একটা জিনিস ভালো করে নোটিস করে দেখো, যে এইখান থেকে যদি আমি নিয়ে আসছি, ধরো আমি এখন এই যে খুব স্লোলি নিয়ে আসছি, কি নিয়ে আসছি, আমি এক্সটার্নাল এজেন্ট যখন আমি এই বস্তুটাকে খুব স্লোলি নিয়ে আসছি, কি হচ্ছে, খুব ধীরে 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 নিয়ে আসছি, তখন কি হচ্ছে, এদিকে আমি বলটা কোন দিকে প্রয়োগ করছি, এদিকেই প্রয়োগ করছি, প্রযুক্ত বলটা কোন দিকে হচ্ছে, এই বরাবর প্রয়োগ হচ্ছে। আর এই বরাবর যখন বল প্রয়োগ হচ্ছে, আর সরণটাও দেখো এইভাবেই আছে, একই দিকে, রাইট। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 0। প্রযুক্ত বলের যে অ্যাঙ্গেল হচ্ছে, সেই অ্যাঙ্গেলে আমি নিয়ে আসছি এইভাবে, কারণ আমি কার এগেনস্টে কার্য করছি, এই বলটার এগেনস্টে আমি খুব স্লোলি নিয়ে আসছি সরিয়ে। তাহলে এই যে পরিমাণ বল, সেই বলটা প্রযুক্ত হচ্ছে, এটা কনজারভেটিভ ফোর্স এফসি। আর আমি কি বল লাগাচ্ছি, এক্সটার্নাল এজেন্ট এর এগেনস্টে বল নিয়ে আসছি, যেহেতু খুব স্লোলি নিয়ে আসছি,
আমি বলতে পারি কি আমি যে পরিমাণ বলটা দিচ্ছি ধরো এক্সটার্নাল এজেন্ট সেই প্রযুক্ত বলটা আর কনজারভেটিভ ফোর্সের দ্বারা ইলেকট্রোস্ট্যাটিক যে বলটা দিচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা লাগছে সেই দুটো অলমোস্ট সমান। ভালো করে যারা বোঝো, আমি হচ্ছি এক্সটার্নাল এজেন্ট, আমি একে খুব স্লোলি ধীরে 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 নিয়ে আসছি সামনের দিকে, খুব স্লোলি নিয়ে আসছি। তাহলে আমি সামনের দিকে নিয়ে আসছি, এদিকেই হচ্ছে ফোর্সের মান আর এদিকে হচ্ছে ডিআর এর ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, প্রথম কথা একটা বুঝতে পারলে। আর যেহেতু আমি খুব স্লোলি নিয়ে আসছি, কি করছি খুব ধীরে 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 নিয়ে আসছি একদম স্লো মোশনে, তা তখন কি হচ্ছে যে এই এফসি যেটা লাগছে কনজারভেটিভ ফোর্স, এটা বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা দিচ্ছে তার এক্স্যাক্টলি অলমোস্ট সমান ফোর্স দিয়ে আমি নিয়ে আসছি, কারণ খুব স্লোলি নিয়ে আসছি, আমি হঠাৎ করে নিয়ে আসছি। তাহলে তুমি এখানে যদি দেখতে পাও যে ওয়ার্ক ডান বাই আমি যদি এক্সটার্নাল ফোর্স বার করি তাহলে এক্স্যাক্টলি কী হবে, এটার সাথে সমান কিন্তু অপোজিট সাইন। আমি কি বলতে পারবো, এই যে এটা এক্স্যাক্টলি যেটা হলো সেটার সঙ্গে আমি বলতে পারবো এটা এক্স্যাক্টলি যারা যদি পুট করি আমি সমানভাবে, তাহলে বা এরকমভাবে বলতে পারো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ইজ ডাইরেক্টলি কী হবে, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। কী হবে, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। বা তুমি বলতে পারো এটাকে কি মাইনাস, ভালো করে দেখে নাও, এখানে যদি বলি মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, এইভাবে বলতে পারো যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, বা এটাকে এইভাবে বলতে পারো যে ওয়ার্ক ডান বাই পোটেনশিয়াল এনার্জি বা ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইকুয়ালস টু মাইনাস চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। বা এটাকে তো উল্টেও বলতে পারো এরকমভাবে, এটাকে তো আমি এটাও বলতে পারি যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কী হবে, মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। তাহলে তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো যে যখন এক্সটার্নাল এজেন্ট কাজ করছে তখন কি হচ্ছে, ডাইরেক্ট চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জির সঙ্গে সমান হচ্ছে, কিন্তু যখন কনজারভেটিভ ফোর্সের দ্বারা কাজ হচ্ছে তখন কিছু মাইনাস হচ্ছে। তাহলে এই জিনিসটা বোঝাতে পারলাম আশা করি, বুঝে নাও যে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অ্যান্ড ওয়ার্ক ডান বাই বা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু মাইনাস টাইমস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। ওকে, খুব ভালো এটা একটা কনসেপ্ট। এরপরের দিন আমরা এর যে নিউমেরিক্যাল সেগুলো কভার করব। আপাতত আমি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল পড়াইনি, আমি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি পড়িয়েছি, যেটা হচ্ছে যেটার মান হচ্ছে ইউ ইকুয়ালস টু কে Q1 Q2 বাই আর। আশা করি এই কনসেপ্টটা তুমি বুঝতে পেরেছো, বুঝলে একটা আমাদেরকে জানাও, কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।